ডিজেল পাওয়ার স্টেশন ইন্ট্রোডাকশন। এখানে ইন্ট্রোডাকশানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে আদার ফর্মস অফ এনার্জি জেনারেশন, ইলেকট্রিক্যাল এনার্জি জেনারেশন, তার পাশাপাশি ডিজেল অয়েল ইউজ করে ইলেকট্রিক্যাল এনার্জি কী করে জেনারেট করতে হয় সে সম্বন্ধে প্রিলিমিনারি কিছু কথাবার্তা এখানে বলে রাখা হয়েছে। কি বলা হয়েছে? ফর জেনারেটিং ইলেকট্রিক্যাল পাওয়ার ইট ইজ এসেন্সিয়াল টু রোটেট দ্য রোটর অফ অ্যান অল্টারনেটর বাই মিনস অফ এ প্রাইম মুভার। এটা তো আমরা সবাই জানি, কারণ প্রাইম মুভার মেকানিক্যাল এনার্জি সাপ্লাই করে, যে মেকানিক্যাল এনার্জিটাকে কাজে লাগিয়ে অল্টারনেটর ইলেকট্রিক্যাল এনার্জি আমাদের সামনে আমাদেরকে ট্রান্সমিট করে, রাদার আমাদের সামনে তুলে ধরে। অল্টারনেটর ট্রান্সমিট করে না, অল্টারনেটর প্রোডাকশনটা করে, ইলেকট্রিক্যাল এনার্জি কনভার্সন করে মেকানিক্যাল এনার্জি থেকে। তারপরে উইথ দ্য হেল্প অফ ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লাইন আমরা ওটা আমাদের নিজেদের কাছে অর্থাৎ কনজিউমার্সদের কাছে সেই ইলেকট্রিক্যাল এনার্জিটা আমরা পাই। তা সেই প্রাইম মুভার সেটাকে ডিফারেন্ট মেথডস সেটা দিয়ে আমরা প্রাইম মুভারটাকে রোটেট করি, বা তার মধ্যে যে মেকানিক্যাল এনার্জি সেই মেকানিক্যাল এনার্জিটা যাতে তার মাধ্যমে ডেলিভার করা যায় সেই মেকানিক্যাল এনার্জি প্রোডাকশনের জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করি। সেই পদ্ধতিগুলোর মধ্যে ইতিমধ্যে থার্মাল পাওয়ার জেনারেশনে বা নিউক্লিয়ার পাওয়ার জেনারেশনে স্টিম টারবাইনের কথা বলা হয়েছে, এবং হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে হাইড্রো টারবাইন বা ওয়াটার টারবাইনের কথা বলা হয়েছে। এখানেও যেটা করা হয় সেটা হচ্ছে ইনস্টেড অফ টারবাইন, অর্থাৎ টারবাইনের পরিবর্তে এখানে ডিজেল ইঞ্জিন, সেই ইঞ্জিনটাকেই আমরা প্রাইম মুভার হিসাবে ব্যবহার করি, এবং সেটাই তোমার মেকানিক্যাল এনার্জি যেটা দরকার বা প্রয়োজন ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্সন করবার জন্য সেই মেকানিক্যাল এনার্জিটা প্রডিউস করে। এবার পরবর্তী ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে আমরা জানি যে ডিজেল আমাদের ডে টু ডে লাইফে বিভিন্ন ভেহিকেলসের ক্ষেত্রে আমরা ডিজেল ব্যবহার করে থাকি পেট্রোলের পাশাপাশি, এবং আমরা জানি যে এটার দাম খুব বেশি, কস্টিংটা খুব বেশি। সুতরাং সেই জন্য বড় পাওয়ার প্রোডাকশান করতে গেলে বা বড় পাওয়ার স্টেশন তৈরি করতে গেলে, হিউজ অ্যামাউন্ট অফ ইলেকট্রিক্যাল পাওয়ার যদি আমি প্রডিউস করতে চাই, তাহলে সেই ধরনের পাওয়ার প্রোডাকশানের জন্য আমরা এই ডিজেল পাওয়ার স্টেশনের কথাটা ভাবা ঠিক নয়, অনুচিত। কারণ তাতে যে কস্টিংটা পড়বে সেই কস্টিংয়ে তোমার আলটিমেটলি ইলেকট্রিক্যাল এনার্জি যেটা তোমার কনজিউমারের কাছে পৌঁছে দিচ্ছ সেটাকে যদি সেল করতে হয় তাদের কাছে, যে ট্যারিফটা দাঁড়াবে অর্থাৎ পার ইউনিট কস্টিং যা দাঁড়াবে সেটা হিউজ। ফলে সেটা কনজিউমারদের পক্ষে বিয়ার করা অসুবিধা হয়। সেই কারণে বড় বড় তোমার পাওয়ার স্টেশন হিসেবে আমরা ডিজেল পাওয়ার স্টেশন ব্যবহার করি না। কোথায় করি ডিজেল পাওয়ার স্টেশন? সাধারণভাবে যে সমস্ত জায়গা ছোটোখাটো অল্প পাওয়ার প্রোডাকশানের প্রয়োজন, অর্থাৎ দেখবে বিভিন্ন কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট, হসপিটাল, বিভিন্ন যে আজকাল বড় বড় শপিং মল হয়েছে, শপিং মল বা রাস্তার ধারে যে সমস্ত দোকান আছে, ছোট ছোট দোকান, যারা তাদের এমার্জেন্সি ইলেকট্রিসিটির জন্য ডিজেল তোমার জেনারেটর সেট ব্যবহার করে। এছাড়াও তোমার কলেজ, বড় বড় স্কুল, ইউনিভার্সিটি, বিভিন্ন জায়গায় আমরা এই ধরনের পাওয়ার স্টেশন ব্যবহার করে থাকি। এই পাওয়ার স্টেশন ব্যবহার করার সুবিধা হচ্ছে যে এটা খুব একটা বেশি জায়গা নেয় না, এবং এটা খুব ফ্রিকুয়েন্টলি তুমি স্টার্ট করতে পারো এবং খুব ফ্রিকুয়েন্টলি তুমি শাটডাউন নিতে পারো, এবং বেশি জায়গা নেয় না, পলিউট করে অ্যাটমসফিয়ারকে, করে না বলাটা ঠিক নয়, করে তো বটেই, কিন্তু যে অর্থে থার্মাল পাওয়ার প্ল্যান্ট করে সেই অর্থে করে না। তবে অন্য কিছু প্রবলেম আছে, সমস্যা আছে, সেই সমস্যাগুলো নিশ্চয়ই তোমাকে লুক আফটার করতে হয়, তারপরেই
আলটিমেটলি পাওয়ার প্রোডাকশনের দিকে যেতে হয়। কিন্তু সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে কোনো জায়গায় অল্প একটুখানি জায়গা বা জমি পেলেই সেখানে এই পাওয়ার স্টেশনটা তৈরি করা যায় বা ইনস্টল করা যায়। খুব বিরাট জায়গা আমাদের দরকার পড়ে না, এইটা আমাদের মাথায় রাখতে হয় এখানে। সুতরাং এটা মাথায় রেখে তারপরে পরবর্তী যে তোমার এদের যে কিভাবে প্রোডাকশানটা করা হয়, ডিজেল ইঞ্জিন, সেখানে তোমার আলটিমেটলি পাওয়ার প্রোডাকশান অর্থাৎ মেকানিক্যাল এনার্জি যে ওটা থেকে আমরা পাচ্ছি, কিভাবে পাচ্ছি, ডিজেল ইঞ্জিনের মেকানিজমটা কী, সেইগুলো সম্বন্ধে পরবর্তী স্লাইডগুলোতে আলোচনা করা আছে। সো পরবর্তী যে স্লাইডটা যেটা এখানে আসছে সেটা হচ্ছে যে ডিজেল পাওয়ার স্টেশনের অ্যাডভান্টেজ। কিছু অ্যাডভান্টেজ অলরেডি আমি বললাম, সেইগুলোই এখানে লেখা হয়েছে। ফার্স্ট অফ অল, দিস ইজ সিম্পল ইন ডিজাইন পয়েন্ট অফ ভিউ। সেকেন্ড, রিকোয়ার্ড ভেরি স্মল স্পেস। নাম্বার 3, ইট ক্যান অলসো বি ডিজাইন ফর পোর্টেবল ইউজ। পোর্টেবল বলতে হচ্ছে তুমি যেখানে ইচ্ছা, মানে আজকে রাস্তাঘাটে যে সমস্ত দোকান বাজারের জন্য যে সমস্ত ডিজেল জেনারেটিং সেটগুলো ব্যবহার করে, বা ধরো তোমার কোনো একটা গ্যাদারিং হচ্ছে, কোনো জায়গায় তোমার একটা অনুষ্ঠান হচ্ছে, সেইখানে হঠাৎ এমার্জেন্সি ইলেকট্রিক্যাল পাওয়ার দরকার, সেখানেও আমরা ডিজেল জেনারেটর সেট ব্যবহার করি। এবং সেই ডিজেল জেনারেটর সেট আমি ইচ্ছা করলে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারি। এরকম ব্যাপার নয় যে আমাকে পার্মানেন্টলি ওই জায়গায় রেখেই আমাকে ইলেকট্রিসিটি প্রোডাকশন করতে হবে। সো পোর্টেবিলিটির দিক দিয়ে এটা একটা অ্যাডভান্টেজ আছে। নাম্বার 4, ইট হ্যাজ কুইক স্টার্টিং ফ্যাসিলিটি। আমি অলরেডি বলেছি, দ্য স্মল ডিজেল জেনারেটর সেট ক্যান বি স্টার্টেড উইদিন ফিউ সেকেন্ডস। ঠিক সিমিলারলি স্টপিং ফ্যাসিলিটিসও খুব আছে এবং এটা খুব তাড়াতাড়ি স্টপ করা যায়। Number 6, as these machines can easily be started and stopped as and when required, there may not be any standby loss in the system. অর্থাৎ স্ট্যান্ডবাই লস বলতে দেখবে থার্মাল পাওয়ার প্ল্যান্টে বা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে বা অন্য যে কোনো ধরনের পাওয়ার প্ল্যান্ট, বড় বড় পাওয়ার প্ল্যান্টে আমরা স্ট্যান্ডবাই জেনারেটিং ক্যাপাসিটি হিসাবে কিছু ইউনিটকে আলাদা রেখে দিই। এই কারণে রাখি যে যদি রানিং মেশিনস বা রানিং তোমার যে ইউনিট, তার যদি কোনো রকম ফেইলিওর হয়, তাহলে তার পরিবর্তে যাতে সেগুলোকে আমরা ব্যবহার করতে পারি স্ট্যান্ডবাই ইউনিটগুলোকে। তার ফলে যেটা হয় যে স্ট্যান্ডবাই ইউনিটগুলো মোরাললেস বেশিরভাগ সময় বসে থাকে, কিন্তু তার জন্য আমাকে একটা কস্ট বিয়ার করতে হয়। এখানে সেটার কোনো সমস্যা নেই। এখানে তোমার দরকার মতন তুমি এটাকে স্টার্ট করবে, দরকার মতন এটাকে আবার তুমি স্টপ করবে, তোমার যখন রিকোয়ারমেন্ট পাওয়ারের সেই অনুযায়ী এটাকে তুমি চালনা করবে। সো দ্যাট ইজ দ্য অ্যাডভান্টেজ। নেক্সট হচ্ছে কুলিং ইজ ইজি অ্যান্ড রিকোয়ার্ড স্মলার কোয়ান্টিটি অফ ওয়াটার ইন দিস টাইপ অফ পাওয়ার স্টেশন। যেহেতু পাওয়ার স্টেশন ইটসেলফ ছোট, এটা বড় নয়, সুতরাং অবশ্যই জল যেটা দরকার হবে সেটা খুব বেশি লাগার কথা নয়, এবং কুলিং পারপাসে আমরা জল ব্যবহার করে থাকি। অল্প পরিমাণ জল আমাদের লাগে এখানে, সেটাও একটা অ্যাডভান্টেজ। ইনিশিয়াল কস্ট বেশি নয় অন্যান্য পাওয়ার স্টেশনের কম্প্যারিজনে, কিন্তু রানিং কস্ট যদি তুমি ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ পাওয়ার প্রোডাকশনের জায়গা থেকে ভাবো, তাহলে রানিং কস্ট কিন্তু এর বেশি, যেহেতু ডিজেলের কস্টিংটা খুব বেশি হয়। ডিজেল হচ্ছে এখানে মেইন ইনগ্রেডিয়েন্ট বা ফুয়েল, যেটাকে ইউজ করে পাওয়ার প্রোডাকশন করতে হয়। সুতরাং ডিজেলের কস্টিং বেশি বলে রানিং কস্ট অনেক বেড়ে যায়। আর থার্মাল এফিসিয়েন্সি অফ ডিজেল ইজ কোয়াইট হায়ার দ্যান দ্যাট অফ কোল। সো দিজ আর দ্য অ্যাডভান্টেজেস। সেই অ্যাডভান্টেজগুলো এখানে তোমার সিরিয়ালি পয়েন্ট করে বলা আছে। এরপরে হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজে প্রথমে হচ্ছে, অ্যাজ উই হ্যাভ অলরেডি মেনশন, দ্য কস্ট অফ ডিজেল ইজ ভেরি হাই কম্পেয়ার টু কোল। This is the main reason for which a diesel power plant is not getting popularity over other means of generating power. In other words, the running cost of this plant is higher compared to steam and hydropower plants. আমি অলরেডি এটা বলেছি, সেই
জিনিসটাই আবার এখানে লেখা আছে। পরের পয়েন্ট হচ্ছে দ্য প্ল্যান্ট জেনারেলি ইউজ টু প্রডিউস স্মল পাওয়ার রিকোয়ারমেন্ট, দেন কস্ট অফ লুব্রিকেন্টস ইজ হাই। এখানে একটা লুব্রিকেশনের প্রশ্ন আছে। ডিজেল ইঞ্জিনের যে ডিফারেন্ট মুভিং পার্টস আছে, সেই মুভিং পার্টসগুলোকে সচল রাখবার জন্য আমার লুব্রিকেটিং অয়েল ইউজ করতে হয়। সেই লুব্রিকেটিং অয়েলটা অবশ্যই কস্টলি, সুতরাং সেই জায়গা থেকেও একটা কস্টের প্রশ্ন আমাদের এখানে চলে আসে। মেনটেনেন্স ইজ কোয়াইট কমপ্লেক্স অ্যান্ড কস্ট হাই। Last of all, plant does not work satisfactorily under overload conditions for a longer period. অর্থাৎ ওভারলোড কন্ডিশনে তুমি অনেকক্ষণ ধরে যদি এই প্ল্যান্ট থেকে পাওয়ার প্রোডাকশন করতে চাও, অর্থাৎ ডিজেল জেনারেটর সেট ইউজ করে, তাহলে সেটা তুমি পারবে না, সেটা এখানে করা যাবে না। অল্প সময় টেম্পোরারিলি তোমার ওভারলোড হয়েছে, তোমার রিকোয়ারমেন্ট পাওয়ার বেড়ে গেছে, ঠিক আছে, টেম্পোরারিলি করা যেতে পারে, কিন্তু অনেক সময় ধরে তুমি যদি সেই পাওয়ারটাকে ইউটিলাইজ করতে চাও, অর্থাৎ যেটা রেটেড ক্যাপাসিটি তার থেকে বেশি, তাহলে সেটা কিন্তু এখানে পারা যাবে না। সো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। এরপরে আমি স্কিমেটিক ডায়াগ্রাম অফ ডিজেল পাওয়ার প্ল্যান্ট, এটা ছবি এঁকে বা ডায়াগ্রামের সাহায্যে টোটাল ডিজেল পাওয়ার প্ল্যান্টের বিভিন্ন কম্পোনেন্টস এটসেট্রা এবং সেগুলো কি করে কাজ করে সেগুলো বোঝাবার চেষ্টা করেছি। এটা কমপ্লিট একটা ডিজেল পাওয়ার প্ল্যান্টের লেআউট। অ্যাপারেন্টলি দেখলে মনে হচ্ছে খুব জটিল, কিন্তু যদি স্টেপ ওয়াইজ ঠিক মতন নোট করো বা পড়াশুনো করো, তাহলে দেখবে ব্যাপারটা খুব একটা জটিল নয়। ইতিমধ্যে তোমরা সেকেন্ড ইয়ার এখন পড়ছো, সেকেন্ড ইয়ারের ফার্স্ট সেমিস্টার, মানে যেটা থার্ড সেমিস্টার, সেখানে তোমাদের যে মেকানিক্যালের একটা পেপার ছিল বিভিন্ন ধরনের ইঞ্জিনস বা প্রাইম মুভার্স নিয়ে, টারবাইন, বয়লার এটসেট্রা, সেখানে তোমরা আইসি ইঞ্জিন সম্বন্ধে কিছু পড়াশুনো হয়তো করে থাকবে। সুতরাং ডিজেল ইঞ্জিন সম্বন্ধে বা আইসি ইঞ্জিন সম্বন্ধে কিছু আইডিয়া সেখানে তোমাদের হয়তো সেখান থেকে কিছুটা তোমাদের রয়েছে। এখানে সেই আইডিয়াটাকে কাজে লাগাতে পারলে বুঝতে আরও সুবিধা হবে। তা আমি এখানে যে লেআউটটা বা স্কিমেটিক ডায়াগ্রামটা দেওয়া আছে, সেটার ডিফারেন্ট কম্পোনেন্ট ধরে কিভাবে কাজ করে সেটা আমি এক্সপ্লেন করছি। পরবর্তী স্লাইডগুলোতে সেগুলো বলা আছে। আমি সেই স্লাইডগুলোতে খুব একটা ডিটেলিংয়ে যাব না, যেটুকু বলবার প্রয়োজন সেইটুকু বলেই স্কিপ করব পরবর্তী স্লাইডগুলো, কিন্তু এইখানে আমি ডিটেলিংটা যাচ্ছি। প্রথমে দেখো একদম বাঁ দিক থেকে যেটা দেওয়া আছে ফুয়েল অয়েল ট্যাঙ্ক, তার নিচে আর একটা অয়েল ট্যাঙ্ক আছে যেটা বলা আছে অল ডে অয়েল ট্যাঙ্ক। দুটো অয়েল ট্যাঙ্ক, এই অয়েল ট্যাঙ্ক মানে ডিজেল অয়েল ট্যাঙ্ক, অর্থাৎ এখানে অয়েল বলতে ডিজেল অয়েল, অর্থাৎ ডিজেল অয়েলকে স্টোর করবার জন্য যে ট্যাঙ্ক বা রিজার্ভার। তো এই যে উপরে যেটা দেওয়া আছে আটমোস্ট কর্নারে, সেইটা হচ্ছে মেন ট্যাঙ্ক, যার মধ্যে তোমার প্রচুর পরিমাণে ডিজেল অয়েল তোমার স্টোর করে রাখতে হয়, যাতে হঠাৎ কোনো একদিন বা কোনো কারণে তোমার পাম্প বন্ধ, যেখান থেকে তুমি ডিজেল অয়েল তুমি তুলে আনতে পারছো না, নিয়ে আসতে পারছো না, অথচ তোমার পাওয়ার প্রোডাকশান করতে হবে, সেই জন্য রিজার্ভ অয়েল সোর্স হিসাবে এই মেন ট্যাঙ্কে আমরা অয়েলটাকে রেখে দিই। আর অল ডে অয়েল ট্যাঙ্ক নাম থেকেই বুঝতে পারছো যে এখানে যে অয়েলটাকে আনা হয়, এই অয়েলটাকেই মূলত আমরা ব্যবহার করি এবং সেই অয়েলটা দিয়েই আমরা, অর্থাৎ ডিজেলটাকে দিয়েই আমরা আমাদের ডিজেল ইঞ্জিনটাকে রান করাই। এখন এই ফুয়েল অয়েল ট্যাঙ্ক বা মেইন অয়েল ট্যাঙ্ক থেকে আমাদের ওই অল ডে ট্যাঙ্কে তেল নিয়ে আসতে হয়। আনবার পথে আমাদের ফুয়েল ট্রান্সফার পাম্প, অর্থাৎ যে পাম্পের সাহায্যে মেন ট্যাঙ্ক থেকে অল ডে ট্যাঙ্কে তেলটাকে নিয়ে আসা, তাকে বলা হচ্ছে ফুয়েল ট্রান্সফার পাম্প। এবং আনবার পথে একটা ফিল্টার, অর্থাৎ তেলের মধ্যে যদি কোনো ইমপিউরিটিস থাকে, কোনো ডার্টি মেটেরিয়ালস থাকে, তাহলে সেগুলোকে ফিল্টার করে নিয়ে অল ডে ট্যাঙ্কে ফেলা হয়।
এখন ধরো এইটা করে নিয়ে আসতে গিয়ে অয়েল ডে ট্যাঙ্কের যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটির থেকে যদি কোনো কারণে বেশি তুমি টেনে নিয়ে আসো, তাহলে অয়েল ডে ট্যাঙ্ক ওভারফ্লো করে যেতে পারে। সেক্ষেত্রে ডিজেল অয়েলটা ওভারফ্লো করে গেলে নষ্ট হতে পারে। যাতে নষ্ট না হয়, যেহেতু কস্টলি অয়েল, সেই জন্য আর একটা পাইপলাইন থাকে, যে পাইপলাইন দিয়ে মেইন অয়েল ট্যাঙ্কের সঙ্গে কানেক্টেড। অর্থাৎ এখানে যদি কোনো কারণে ওভারফ্লো হয়, সেই ওভারফ্লোড অয়েলটা বা ডিজেলটা সেটা যাতে আবার মেইন অয়েল ট্যাঙ্কে ফেরত পাঠিয়ে দেওয়া যায়, তার জন্য এই পাইপলাইন বা কানেক্টিভিটিটা থাকে। সো এইটা হচ্ছে এই কর্নারে অয়েল ট্যাঙ্ক সম্বন্ধে যে জায়গাটা, সেই জায়গাটা সম্বন্ধে বলা। এরপরে অয়েল ট্যাঙ্ক থেকে, অর্থাৎ ডিজেল অয়েল অয়েল ডে ট্যাঙ্ক থেকে নিয়ে এসে সেটাকে এগেইন আবার এটাকে ফিল্টার করা হয়। ফিল্টার করে পাম্পের সাহায্যে আলটিমেটলি আমরা ডিজেল ইঞ্জিনে উইথ দ্য হেল্প অফ ইঞ্জেক্টর আমরা স্প্রে করি। এখন এটা তো একটা ফুয়েল। এই ফুয়েল তুমি যদি বার্ন করাও, তাহলে তো উইদাউট দ্য প্রেজেন্স অফ অক্সিজেন কখনো বার্ন করতে পারবে না। সুতরাং তোমাকে অক্সিজেনের সাপ্লাই করতে হবে বা এয়ারের সাপ্লাই করতে হবে। সেই এয়ার সাপ্লাইটা করা হয় হচ্ছে, আমাদের এখানে দেখানো হয়েছে ইনটেক এয়ার ফিল্টার। এই ইনটেক এয়ার ফিল্টার যেটা দেখানো হয়েছে, সেটা নর্মাল বা অ্যাম্বিয়েন্ট বা অ্যাটমসফিয়ারিক এয়ার সাক করে এনে এখানে তোমার ফিল্টার করে মানে এয়ারের মধ্যেকার ময়েশ্চার কন্টেন্ট, ইম্পিউরিটিস এটসেট্রা, সেগুলোকে তোমার ব্লক করে অপেক্ষাকৃত ড্রাই এবং ফিল্টার্ড এয়ার সেটা ডিজেল ইঞ্জিনে সাপ্লাই করে। সেই এয়ার এবং তোমার ইনজেক্টেড ফুয়েল, এই দুটো যখন কম্বাইন করে আলটিমেটলি তোমার নেসেসারি হিট এনার্জি যেটা, সেটা ডেভেলপ করে। সো এখানে হচ্ছে মেকানিজমটা এইটা। তোমরা এদিকে আবার দেখো, বাঁ দিকে আর একটা জায়গা দেখানো আছে, স্টার্টিং এয়ার ইনটেক, তারপরে কম্প্রেসার, দেন ফিল্টার, দেন কম্প্রেসড এয়ার বলে ডিজেল ইঞ্জিনে সেটাকে অ্যাজ ইনপুট দেখানো হচ্ছে। এটা মাথায় রাখতে হবে যে আমাদের ছোট ছোট যে সমস্ত ডিজেল জেনারেটর সেট হয়, সেখানে তাদেরকে স্টার্ট করবার জন্য আমাদের নিজেদের হাত যথেষ্ট। অর্থাৎ হাত দিয়ে ঘুরিয়ে দিলে ডিজেল ইঞ্জিন স্টার্ট হয়ে যায়। কিন্তু যেখানে অপেক্ষাকৃত বড়, অর্থাৎ এই সমস্ত বড় ইউনিভার্সিটি, কলেজ, শপিং মল, হসপিটাল, অন্যান্য কোনো কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট, যেখানে অপেক্ষাকৃত ক্যাপাসিটি অফ দ্য ডিজেল ইঞ্জিন বেশি এবং পাওয়ার প্রোডাকশানটা বেশি করতে হয়, সেই রকম জায়গায় আমরা কিন্তু ডিজেল ইঞ্জিনের যে সেট, তাকে হাত দিয়ে ঘুরিয়ে স্টার্ট করাতে পারি না। তাহলে সেখানে স্টার্ট করা কীভাবে হবে? দুটো অপশান আছে। একটা হচ্ছে যে বাই ইউজিং মোটর, তুমি যে মোটরটাকে ব্যাটারির সাহায্যে স্টার্ট করে, মানে ব্যাটারির সাহায্যে ইলেকট্রিক্যাল এনার্জি সাপ্লাই করে সেই ইলেকট্রিক্যাল এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করবে মোটরের সাহায্যে, সেই মোটরটাকে ইউজ করে তুমি ডিজেল ইঞ্জিনটাকে স্টার্ট করালে, এটা একটা অপশান আছে। আর একটা অপশান আছে যেটা সাধারণভাবে আমরা করে থাকি, সেটা হচ্ছে এই কম্প্রেসড এয়ার, তার সাহায্যে। অর্থাৎ এখানেও অ্যাটমসফিয়ারিক এয়ার সাক করা হয়, করে কম্প্রেসার দিয়ে তাকে প্রেশারাইজ করা হয়, অর্থাৎ ডেনসিটি অফ এয়ারটাকে বাড়ানো হয়। ডেনসিটি অফ এয়ারটাকে বাড়িয়ে তারপরে সেটাকে ফিল্টার করা হয়। একই কারণে ফিল্টার যে কারণে করে অলরেডি যেটা বলেছি, সেই কারণে ফিল্টার করে তারপরে সেই কম্প্রেসড এয়ার, অর্থাৎ প্রেশারাইজড এয়ারটা, সেটা তোমার সাপ্লাই করা হয় ডিজেল ইঞ্জিন দিয়ে, এবং তার সাহায্যে আলটিমেটলি তোমার ডিজেল ইঞ্জিনকে স্টার্ট করানো হয়। যেহেতু প্রেশারাইজড এয়ার, অর্থাৎ তার ডেনসিটি অনেক বেশি, সুতরাং খুব কুইক স্টার্ট বা বার্ন করার ক্ষেত্রে অনেক হেল্প করে। ফলত বড় বড় ডিজেল ইঞ্জিন বা যেখানে একটু পাওয়ার প্রোডাকশান বেশি করতে হয়, সেখানে আমরা ইনস্টেড অফ ব্যাটারি মোটর মেকানিজম, আমরা এই কম্প্রেসড এয়ার মেকানিজমটা অ্যালাউ করি বা অ্যাডপ্ট করি। সো এইটা হচ্ছে সেই পারপাস। এরপরে দেখো, এখানে দেখানো হয়েছে লুব্রিকেটিং অয়েল ট্যাঙ্ক। এই লুব্রিকেটিং অয়েল ট্যাঙ্ক হচ্ছে আর একটা অয়েল ট্যাঙ্ক,
যেখানে লুব্রিকেটিং অয়েল থাকে, ওখানে যে অয়েলটা যেটা ছিল মেইন ফুয়েল অয়েল ট্যাঙ্ক বা অল ডে অয়েল ট্যাঙ্ক, এটা ছিল ডিজেল অয়েল। আর এখানে লুব্রিকেটিং অয়েল ট্যাঙ্কে কিন্তু ডিজেল অয়েল না, এখানে লুব্রিকেটিং অয়েল যেটা, অর্থাৎ বিভিন্ন যে মেকানিক্যাল পার্টস আছে ডিজেল ইঞ্জিনের, যে মেকানিক্যাল পার্টসগুলোর লুব্রিকেশনের জন্য, তার মধ্যে কিছু স্ট্যাটিক পার্ট আছে, কিছু রোটেটিং পার্ট আছে, তা কিছু মুভিং পার্টস আছে। মুভিং বলতে সবসময় যে রোটেটিং হবে তা নয়, ট্রান্সলেটারি মুভমেন্টও হতে পারে। সেই ট্রান্সলেটারি মুভিং পার্টস বলো বা অন্যান্য যে সমস্ত পার্টস আছে, সেই পার্টসগুলোর প্রপার লুব্রিকেশনের জন্য যে অয়েলটা দরকার হয়, সেই অয়েলটাকে এই ট্যাঙ্কে আমরা স্টোর করি, যার জন্য এটার নাম হচ্ছে লুব্রিকেটিং অয়েল ট্যাঙ্ক। এখান থেকে লুব্রিকেটিং অয়েল নিয়ে গিয়ে অয়েল পাম্পের সাহায্যে সাক করে ডিজেল ইঞ্জিনে তোমার নেওয়া হয়, নিয়ে যেসব জায়গায় তোমার লুব্রিকেশন অয়েল দরকার সেসব জায়গায় লুব্রিকেশন করে তারপরে এখান থেকে এটাকে বের করে নিয়ে এসে ফিল্টার করে তোমার অয়েল কুলার, অর্থাৎ এখানে যখন তুমি ডিজেল ইঞ্জিনের মধ্যে তুমি ব্যবহার করছো এই লুব্রিকেটিং অয়েল বিভিন্ন পার্টসকে লুব্রিকেট করতে, এখানে অলরেডি যেহেতু ডিজেল এবং তোমার এয়ার সেটা মিক্স আপ কন্ডিশনে তোমার বার্ন করছে, প্রচুর হিট জেনারেশন হয়, সুতরাং লুব্রিকেটিং অয়েল নিজেও যখন লুব্রিকেশনে তোমার জন্য ব্যবহার করা হয় নিজেও গরম হয়, সেই যে হিট এনার্জিটাও ক্যারি করে তার থেকে ওটাকে ঠান্ডা করবার জন্য আমরা এখানে অয়েল কুলার ব্যবহার করি। এটা বেসিক্যালি কিছু না, এখানে জল দিয়েই আমরা ঠান্ডা করি, জল দিয়ে ঠান্ডা করার ব্যবস্থা করা হয়, আমি পরে আসছি সেটা। সেই ঠান্ডা করে ঠান্ডা যে লুব্রিকেটিং অয়েল সেটাকে আবার আমরা এখানে ডিজেল ইঞ্জিনের মধ্যে ইনপুট হিসাবে তোমার এখানে সাপ্লাই করি। সাপ্লাই করে আবার সেটা কাজ করা হয়ে গেলে সেটাকে সাক করে আবার লুব্রিকেটিং অয়েলে আমরা ফেরত পাঠাই। সো এই সাইকেলটা এখানে তোমার কমপ্লিটেড হয় এইভাবে। এরপরে আসা যাক হচ্ছে ডান দিকের জায়গায়, এখানে দেখো একটা সাইলেন্সার দেখানো আছে, তারপরে একটা অ্যারো দিয়ে যেটা লেখা নেই সেটা হচ্ছে এক্সস্ট হবে, অর্থাৎ তোমরা যে কোনো রাস্তাঘাটে বা অন্য জায়গায় যদি ডিজেল ইঞ্জিন দেখে থাকো বা ডিজেল পাওয়ার প্ল্যান্ট দেখে থাকো তাহলে দেখবে যে সেখানে এই ধরনের পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে বেশ জোরে আওয়াজ হয়। ইভেন আমাদের টু হুইলার যে ভেহিকেলসগুলো আছে যেগুলো আমরা রাস্তাঘাটে তোমার যেগুলো মুভ করে, সেই সমস্ত ক্ষেত্রে দেখবে যে ওই আওয়াজটাকে মিনিমাইজ করবার জন্য আমরা সাইলেন্সার ব্যবহার করি। সাইলেন্সারের কাজ হচ্ছে একটা বিরাট আওয়াজ বা নয়েজ হয়, সেই নয়েজটাকে মিনিমাইজ করা করে তারপরে আলটিমেটলি এখান থেকে তোমার এক্সস্ট যে গ্যাস, অর্থাৎ যেটা ডিজেল ইঞ্জিনে কাজ করলো, ডিজেল ইঞ্জিনে তোমার হিট এনার্জি সাপ্লাই করে তার থেকে মেকানিক্যাল এনার্জি প্রোডাকশান করে তোমার অল্টারনেটার বা জেনারেটরকে সাপ্লাই করার পরে যেটা পড়ে থাকে সেই এক্সস্ট, সেইটাকে আমরা এই সাইলেন্সারের মাধ্যমে আলটিমেটলি অ্যাটমসফিয়ারে ছেড়ে দেওয়া হয়। সেই জায়গাটা এখানে দেখানো হয়েছে। অল্টারনেটার বা জেনারেটরের সম্বন্ধে কিছু নতুন করে বলার নেই, কারণ এটা হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি প্রোডাকশানের মেইন ডিভাইস। বাদবাকি যা কিছু দেখছো সেখানে তোমার ইলেকট্রিক্যাল এনার্জি প্রোডাকশান কোনো কিছু হয় না, ইলেকট্রিক্যাল এনার্জি এইখানে হচ্ছে প্রোডাকশান হয়, তারপরে তো অবশ্যই সেটাকে ট্রান্সমিট ডিস্ট্রিবিউট করে কনজিউমারের কাছে পৌঁছে দেওয়া হয়। এরপরে যেটা দেখা যাচ্ছে যে এখানে এই যে জল, অর্থাৎ এটাকে ঠান্ডা করবার জন্য, ডিজেল ইঞ্জিনকে ঠান্ডা করবার জন্য জলের ব্যবহার করতে হয়। সেই জল ব্যবহার করা, সেই জলটা তোমার হিটটাকে ক্যারি করে নিয়ে এসে আলটিমেটলি একটা ট্যাঙ্কে পাঠানো হয়, সেই ট্যাঙ্কটাকে আমরা বলছি সার্চ ট্যাঙ্ক। এই সার্চ ট্যাঙ্ক তোমরা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টে পড়েছো। এখানে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের সার্চ ট্যাঙ্ক যে অর্থে বা যেভাবে কাজ করে এখানে ঠিক সেই অর্থে কাজ করে না, তবে মোটামুটি তাৎক্ষণিক প্রয়োজন মেটায় এবং গরম জলটাকে নিয়ে এসে এখানে স্টোর করতে হয়, তারপরে তোমার জ্যাকেট ওয়াটার পাম্পের সাহায্যে ওটাকে সাক করে নিয়ে আলটিমেটলি
কুলিং যে মেকানিজম, যেখানে কুলিং টাওয়ারের সাহায্যে জলকে স্প্রে করে এনে তোমার ওখানকার যে গরম জল যেটা ছিল সেই গরম জলটাকে ঠান্ডা করা। কুলিং টাওয়ার, এখান থেকে গরম জল কুলিং টাওয়ারের উপর দিয়ে ফেলা হয়, এখানে ঠান্ডা হয়, ঠান্ডা জলটাকে এখানে নিয়ে এসে তোমার এইখান থেকে যে জ্যাকেট ওয়াটার পাম্প তার থেকে যে জল আসছে তাকে ঠান্ডা করে তার হিটটাকে নিয়ে গিয়ে ওটাকে আবার কুলিং টাওয়ারের উপর দিকে নিয়ে গিয়ে ফেলা হয়, স্প্রে করা হয়, যেভাবে কুলিং টাওয়ার কাজ করে। আর ঠান্ডা জলটাকে এখান থেকে নিয়ে গিয়ে আলটিমেটলি অয়েল কুলারের সাহায্যে এটাকে আবার ডিজেল ইঞ্জিনে তোমার পাঠিয়ে দেওয়া হয় ঠান্ডা জল। এবং এই অয়েল কুলারের মাধ্যমে পাঠানো হয়, যে অয়েল কুলার নাম দেওয়া হয়েছে এই কারণে, কারণ এর মধ্যে দিয়ে লুব্রিকেটিং অয়েলটাকে পাঠানো হয় তাকে ঠান্ডা করবার জন্য। সুতরাং এটা বেসিক্যালি কুলার, যার মাধ্যমে ঠান্ডা জলকে একবার ডাইরেক্টলি তোমার ডিজেল ইঞ্জিনে স্প্রে করা হয়, আর একটা ক্ষেত্রে তোমার লুব্রিকেটিং অয়েলকে ঠান্ডা করে সেই কুলড লুব্রিকেটিং অয়েলটাকে ডিজেল ইঞ্জিনে সাপ্লাই করা হয় বা তার জন্য ব্যবহার করা হয়। আর এখানে যে হিটটা তোমার কুলিং টাওয়ারের মেকানিজমের সাহায্যে আমরা যে হিটটাকে এক্সট্রাক্ট করে আমরা জলটাকে ঠান্ডা করি, সেই জায়গাটাকে, সেই ব্লকটাকে আমরা বলছি হিট এক্সচেঞ্জার, যেখানে হিটটা এক্সচেঞ্জ হয়। অর্থাৎ সোজা কথা বয়লার নয়, ডিজেল ইঞ্জিনের যে ইন্টারনাল হিট, সেই ইন্টারনাল হিটটা যেটা জল ক্যারি করে নিয়ে এসে সার্চ ট্যাঙ্কে ফেলে, সার্চ ট্যাঙ্ক থেকে যে জলটাকে জ্যাকেট ওয়াটার পাম্প থেকে সাক করে নিয়ে এসে ঠান্ডা করা হয় যে জায়গাটায়, সেই জায়গাটাকে আমরা বলছি হচ্ছে হিট এক্সচেঞ্জার। অর্থাৎ এখানকার গরম জলের হিটটাকে ও ক্যারি করে নিয়ে গিয়ে কুলিং টাওয়ারে ফেরত পাঠায়, আর গরম জলটা ঠান্ডা হয়ে গিয়ে কুলারের মাধ্যমে আবার ওটাকে তোমার ডিজেল ইঞ্জিনে পৌঁছে দেওয়া হয়। সো এইটা হচ্ছে বেসিক লেআউট, বেসিক স্কিমেটিক ডায়াগ্রাম এবং বিভিন্ন পার্টসের যে তোমার ফাংশনাল বা অপারেশনাল ডেসক্রিপশানস, সেটা হচ্ছে এটা। পরবর্তী স্লাইডগুলোতে এই সমস্ত কথাগুলোই বলা আছে। কিছু জিনিস যেগুলো এখানে তোমার স্কিমেটিক ডায়াগ্রামে দেখানো নেই, যেমন স্ট্রেনার সম্বন্ধে বলা নেই, হ্যাঁ, এরকম কিছু জিনিস আছে যেগুলো পরবর্তী স্লাইডে আলোচনা করা আছে। সেইগুলো আমি পরবর্তী স্লাইডে যেখানে আলোচনা করা আছে সেখানে আমি বলছি। এখানে দেখো ডিফারেন্ট কম্পোনেন্টস অফ ডিজেল পাওয়ার স্টেশন বলা হচ্ছে। ইন অ্যাডিশন টু ডিজেল জেনারেটর সেট অর ডিজি সেট, দেয়ার আর মেনি আদার অক্সিলিয়ারিজ অ্যাটাচড টু অ্যান ডিজেল পাওয়ার স্টেশন। ফুয়েল সাপ্লাই সিস্টেম ডিটেইল আমি আলোচনা করেছি স্কিমেটিক ডায়াগ্রাম বলতে গিয়ে বা লেআউট বলতে গিয়ে। এখানে সেটাই বলা হয়েছে। স্টোরেজ ট্যাঙ্ক বা ফুয়েল অয়েল ট্যাঙ্কের কথা বলা হয়েছে, where oil is stored. These oil then pumped to day tank বা daily tank, all day tank by means of transfer pump. এর বলছে during transferring from main tank to smaller day tank, the oil passes through strainer. এই স্ট্রেইনারের কাজ হচ্ছে, যদি অয়েলের মধ্যে কোনো সলিড ইম্পিউরিটিস থাকে, তাহলে সেই সলিড ইম্পিউরিটিস, এমনি যেটা ফিল্টার যেটাকে ব্লক করতে পারে না, কেন সলিড ইম্পিউরিটিসকে ব্লক করবার জন্য আমরা যে জিনিসটার ব্যবহার করি সেটাকে আমরা বলছি হচ্ছে স্ট্রেনার। অবশ্যই ইট ইজ এ কাইন্ড অফ ফিল্টার, কোনো সন্দেহ নেই, কিন্তু এখানে যে ইম্পিউরিটিসগুলো সেগুলো ডাইমেনশনালি অপেক্ষাকৃত বড়, সেই জন্য তাদেরকে শুধু ফিল্টার না বলে তাদের আলাদা করে স্ট্রেইনার বলা হয়। সো তার কাজ হচ্ছে যে মেইন ট্যাঙ্ক থেকে তুমি যখন অল ডে ট্যাঙ্কে তেলটাকে নিয়ে আসছো, সেই অল ডে ট্যাঙ্কে তেলটাকে নিয়ে আসার সময় তার মধ্যে যদি সলিড ইম্পিউরিটিস কিছু থাকে তাদেরকে রিমুভ করা। এরপরে বলা হয়েছে ফ্রম ডে ট্যাঙ্ক টু মেইন ট্যাঙ্ক দেয়ার ইজ অ্যানাদার পাইপ কানেকশন। আমি অলরেডি বলেছি দিস ইজ অ্যান ওভারফ্লো পাইপ। দিস পাইপ কানেকশন ইজ ইউজড টু রিটার্ন দ্য অয়েল ফ্রম ডে ট্যাঙ্ক টু মেইন ট্যাঙ্ক ইন দ্য ইভেন্ট অফ ওভারফ্লোয়িং। সুতরাং যে কথাগুলো বলেছি সেগুলোই তোমাদের এই স্লাইডগুলোতে পরপর ডেসক্রাইব করা আছে, নতুন করে কিছু নেই। From day tank, the oil is injected in the diesel engine by means of fuel injection pump. এরপরে air intake system. This system supplies necessary air to the engine for fuel combustion. It consists of a pipe for supplying of fresh air to the engine,
Filters are provided to remove dust particles from air because these particles can act as an abrasive in the engine cylinder. এরপরে এক্সস্ট সিস্টেম, যেটা ওখানে লেবেল করা নেই কিন্তু এই তোমাদের সাইলেন্সারের পরে অ্যারো দেওয়া আছে, সেই জায়গাটাকে আমরা বলছি হচ্ছে এক্সস্ট, মানে সাইলেন্সার থেকে যে বেরিয়ে যাচ্ছে ওই টোটাল সিস্টেমটা এক্সস্ট সিস্টেম। The exhaust gas is removed from an engine to the atmosphere by means of an exhaust system. A silencer is normally used in this system to reduce noise level of the engine. এরপরে কুলিং সিস্টেম, যেটা ডিটেল ডিসক্রাইব করেছি, এখানে সেই জিনিসটা আবার বলা আছে। দ্য হিট প্রডিউস ডিউ টু ইন্টারনাল কম্বাসন drives the engine, but some parts of this heat raise the temperature of different parts of the engine. High temperature may cause permanent damage to the machine. Hence, it is essential to maintain the overall temperature of the engine to a tolerable level. Cooling system of diesel power station does exactly so. The cooling system requires a water source, water pump and cooling tower. The pump circulates water through cylinder and head jacket, etc. etc. The hot water is cooled by cooling towers and recirculated for cooling. এরপরে লুব্রিকেশন সিস্টেম, যেটাও আমি ডিটেল বলেছি সেটা এখানে আবার লেখা আছে। এরপরে ইঞ্জিন স্টার্টিং সিস্টেম, এটা নিয়ে বলেছি অলরেডি যে সাধারণভাবে আমাদের ছোট ছোট ক্ষেত্রে আমরা হাত দিয়ে স্টার্ট করি, যেখানে বড় ইঞ্জিন হয় সেখানে আমরা কম্প্রেসড এয়ার সিস্টেম ইউজ করি অথবা ব্যাটারি মোটর সিস্টেম আমরা ব্যবহার করে থাকি। সেই কথাটা এখানে বলা আছে, যেটা পরে বলা আছে, দেখো এখানে এখানে কম্প্রেসড এয়ারের কথাটা বলা আছে। ডিজেল ইঞ্জিন সম্বন্ধে একটু বলে রাখা আছে এখানে। এটা 4 স্ট্রোক ইঞ্জিন সাধারণভাবে আমরা ব্যবহার করি। ডিজেল ইঞ্জিন সাধারণত দু রকমের হয়, 4 স্ট্রোক এবং 2 স্ট্রোক। আমাদের এখানে 4 স্ট্রোক, কারণ 4 স্ট্রোকের কিছু অ্যাডভান্টেজ আছে। এখানে মেনশন করা হয়েছে যে লোয়ার স্পেসিফিক ফুয়েল কনজাম্পশন অ্যান্ড মোর এফেক্টিভ লুব্রিকেশন অ্যান্ড লেস নয়েজি এক্সস্ট, অর্থাৎ ফুয়েল কনজাম্পশন অপেক্ষাকৃত কম হয়, তোমার লুব্রিকেশন সহজে করা যায় এবং যে গ্যাসটাকে তোমার বের করে নিয়ে যাওয়া হয় এক্সস্ট থেকে, তার জন্য যে আওয়াজটা হয় সেই আওয়াজটাও অপেক্ষাকৃত কম হয়। সো এই অ্যাডভান্টেজগুলো আমরা পাই এবং এর এফিসিয়েন্সিও বেশি হয়। সেই কারণে আমরা সাধারণভাবে 4 স্ট্রোক ইঞ্জিন ব্যবহার করে থাকি। 4 স্ট্রোক বলতে সাকশন, কম্প্রেশন, এক্সপানশন অ্যান্ড এক্সস্ট, এই হচ্ছে 4টে স্ট্রোক। সেই 4টে স্ট্রোকের ইঞ্জিন আমরা এক্ষেত্রে ব্যবহার করে থাকি। হ্যাঁ, যেখানে তুমি কস্ট বাঁচাতে চাইছো, ছোটোখাটো ডিজেল জেনারেটর সেট রাস্তার ধারে ব্যবহার করছো, সেখানে তুমি 2 স্ট্রোক ইঞ্জিন ব্যবহার করতেই পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু নর্মালি একটু সফিস্টিকেটেড এবং যেখানে তোমার অ্যাম্বিয়েন্ট বা অ্যাটমসফিয়ারিক পলিউশন, নয়েজের দিক দিয়ে বলো বা অন্যান্য পলিউশন কমাবার জন্য আমাদের যদি নজর দিতে হয়, তাহলে অবশ্যই আমরা 4 স্ট্রোক ইঞ্জিন ব্যবহার করব এবং করা উচিত। এবার বলা হচ্ছে এয়ার ইজ পাসড ইন টু দ্য সিলিন্ডার, ফুয়েল ইজ অলসো ইনজেক্টেড ডিপেন্ডিং আপন দ্য পাওয়ার রিকোয়ারমেন্ট, দ্য নাম্বার অফ সিলিন্ডার্স চুজেন। নেক্সট যে আর একটা কথা বলা আছে, একটা সুপার চার্জার, এটা তোমার লেভেলিংয়ে কোনো জায়গায় দেখানো নেই, এখানে বলেছি যে সুপার চার্জার ইজ অ্যান এয়ার কম্প্রেসার দ্যাট ইনক্রিজেস দ্য প্রেশার or density of air supplied to an engine. This gives each intake cycle of the engine more oxygen, letting it burn more fuel and do more work, thus increasing power. The fuel is burned and bring gases expand and do work on piston. Diesel engines did not use any spark plug for ignition. এটা মাথায় রাখতে হবে, ডিজেল ইঞ্জিনে কখনো স্পার্ক প্লাগ ব্যবহার করা হয় না ইগনিশনের জন্য। এইখানে বলা হয়েছে জেনারেলি দিজ আর অলসো নোন অ্যাজ কম্প্রেশন ইগনিশন ইঞ্জিনস। ডিজেল ইঞ্জিনস অলসো রান বাই স্টার্টার মোটর। দিস মোটর রান থ্রু ব্যাটারি। ইট ইজ হ্যাভিং এ সলিনয়েড, এ জেনারেল স্টেপার মোটর হুজ শ্যাফট ইজ কানেক্টেড টু দ্য ক্র্যাঙ্কশ্যাফট বাই এ পিনিয়ন। আর জেনারেটর যেটা ব্যবহার করা হয় তাদের স্পিড 215 থেকে 1000 RPM, সুতরাং বুঝতেই পারছো স্যালিয়েন্ট পোল জেনারেটর, এগুলো কখনোই সিলিন্ড্রিক্যাল পোল জেনারেটর নয়। এবং এদের ক্যাপাসিটি 25 থেকে 5000 KVA, যদিও এখানে লেখা আছে 25 থেকে 5000, 25 KVA নিচেও জেনারেটর সেট আমরা ব্যবহার করি।
আমাদের রোড সাইড যে সমস্ত জেনারেটর সেগুলো দেখবে 2 কেভিএ বা 5 কেভিএ জেনারেটরও আমরা ব্যবহার করে থাকি। এটা একটা জেনারেল, যেখানে আমি পাওয়ার প্ল্যান্ট বা ডিজেল পাওয়ার স্টেশন একটু বড় ইনস্টলেশনের জন্য ব্যবহার করছি, সেখানে 25 থেকে 5000 কেভিএ, এটা মাথায় রাখতে হবে, ইট ইজ কেভিএ নট এমবিএ, এইরকম ক্যাপাসিটির আমরা অল্টারনেটর ব্যবহার করে থাকি। এরপরে এর যে কমপ্লেক্সিটি অর্থাৎ লেআউটের থেকে তোমরা দেখলে, সুতরাং এখানকার মেনটেনেন্সের জায়গাটা খুব নজর দিতে হয়, কারণ মেনটেনেন্সটা যদি ভালো মতন না করো তাহলে লাইফ বা লংজিভিটির জায়গা থেকে তোমাকে কম্প্রোমাইজ করতে হবে, এবং তোমার চলতে চলতে তোমার শাটডাউন হয়ে যেতে পারে, অসুবিধা হতে পারে, যে পরিমাণ পাওয়ার প্রোডাকশান হওয়া দরকার সেই পরিমাণ তুমি পাওয়ার পাবে না। সুতরাং সেই জায়গা থেকে দেখতে গেলে তোমার ঠিক মতন মেনটেনেন্স করা জরুরি। কী কী জায়গায় মোটামুটি নজর দিতে হয়: লুব্রিকেশন সার্ভিস, কুলিং সিস্টেম, ফুয়েল সিস্টেম, ব্যাটারি, রুটিন ইঞ্জিন এক্সারসাইজ, ডিজেল জেনারেটর ক্লিন, exhaust system inspection. Lubrication oil must be checked while shutting down the generator at regular intervals using a dipstick. ডিপস্টিক মানে হচ্ছে অর্থাৎ যেখানে ট্যাঙ্ক আছে, লুব্রিকেটিং অয়েল ট্যাঙ্ক, সেখানে একটা স্টিক তোমার পেনিট্রেট করিয়ে বা সাবমার্জ করে অয়েল লেভেল ঠিক আছে কি না সেটা চেক করতে হয় যখন তুমি শাটডাউন করলে তারপরে। কারণ অনেক সময় তোমার অয়েল ইউজ করতে গিয়ে অয়েল তোমার কিছুটা লস হতে পারে ভেপারাইজ হওয়ার জন্য বা অন্যান্য কোনো কারণে। সেই জন্য বারবার যতবার শাটডাউন করতে হয় ততবারই ডিপস্টিক তোমার সাবমার্জ করিয়ে বা ইমার্জ করিয়ে তোমাকে চেক করতে হয় তার অয়েল লেভেলটা। যদি কমে যায় তাহলে সেই অনুযায়ী আলাদা করে আবার লুব্রিকেটিং অয়েল তোমার ওই ট্যাঙ্কের মধ্যে পোর করতে হয় বা ভর্তি করতে হয়। এরপরে কুলিং সিস্টেম, চেক দ্য কুল্যান্ট লেভেল ডিউরিং শাটডাউন পিরিয়ডস অ্যাট দ্য স্পেসিফাইড ইন্টারভাল, রিমুভ দ্য রেডিয়েটার কাপ আফটার অ্যালাউইং দ্য ইঞ্জিন টু কুল, অ্যান্ড ইফ নেসেসারি টু অ্যাড coolant until the levels is about 3/4 inch. ফুয়েল সিস্টেম, এখানেও ফুয়েল মানে ডিজেল অয়েল পরিষ্কার আছে কিনা, ইম্পিউরিটিস নেই আছে কিনা সেটা চেক করা, ময়েশ্চার কন্টেন্ট কীরকম সেগুলো সমস্ত কিছু চেক করে তোমাকে দেখতে হয়। আদারওয়াইজ যদি ঠিকঠাক না থাকে তাহলে সেই অনুযায়ী যা যা প্রসিডিওর যে অ্যাকশান নেওয়া দরকার সেই অ্যাকশানসগুলো নিয়ে তোমার ফুয়েল সিস্টেম বা ডিজেল অয়েলকে ওকে কন্ডিশনে রাখতে হয়। ব্যাটারি যেটা দিয়ে, এটা অবশ্যই স্টার্টার মোটর ইউজ করবার জন্য যে ব্যাটারি, তুমি সেই ব্যাটারিকেও রেগুলার ইন্টারভালে চেক করতে হয়। চেক করবার জন্য দুটো প্রসেস আছে, একটা হচ্ছে ব্যাটারির টার্মিনাল ভোল্টেজ কত, কারণ এখানে লেড অ্যাসিড সেল সাধারণভাবে আমরা ব্যবহার করি। লেড অ্যাসিড সেলে তোমার যে স্পেসিফিক গ্র্যাভিটি, সেই স্পেসিফিক গ্র্যাভিটি তোমার যদি 1.215 এর নিচে নেমে যায় তাহলে অবশ্যই তোমার তার স্পেসিফিক গ্র্যাভিটি ইমপ্রুভ করিয়ে তারপরে তোমার আবার ওই ব্যাটারিকে ব্যবহার করতে হয়। অর্থাৎ ইমপ্রুভ করা মানে তাকে ফিল্ট্রেশন এটসেট্রা করে তার স্পেসিফিক গ্র্যাভিটি 1.260 এই লেভেলে এর কাছাকাছি নিয়ে এসে তাকে ব্যবহার করতে হয়। সেরকম ভোল্টেজ লেভেলও তোমার যেরকম থাকার কথা সেই ভোল্টেজ লেভেল যদি ঠিক মতন না থাকে, ভোল্টেজ লেভেল সাধারণত 2.1 ভোল্ট এরকম থাকার কথা, তা সেই রকম যদি না থাকে, ভোল্টেজ যদি ফল করে যায় তাহলে তাকে সেইভাবে রিচার্জ করে তোমাকে ভোল্টেজ বাড়িয়ে নিয়ে তাহলে তারপরে ব্যবহার করতে হবে। বলা হচ্ছে ইন ওপেন সেল লেড অ্যাসিড ব্যাটারিজ ভেরিফাই দ্য লেভেল অফ দ্য ইলেকট্রোলাইট অ্যাট লিস্ট এভরি 200 আওয়ার অফ অপারেশন। তারপরে ইঞ্জিনকে তোমাকে ঠিক মতন মেনটেন করা, পরিষ্কার রাখা ডিজেল জেনারেটর, আর এক্সস্ট সিস্টেম যেখান থেকে গ্যাসটা বেরিয়ে চলে যাচ্ছে সেখানে কোনো রকম ব্লকেজ হচ্ছে কি না, তোমার এক্সস্ট যে সাইলেন্সার তুমি ইউজ করছো তার ইন্টারনাল ওয়ালে কোনো রকম ডিপোজিশন হচ্ছে কি না, যাতে হিন্ডারেন্স ক্রিয়েট হচ্ছে তার জন্য তোমার নয়েজ বেড়ে যাচ্ছে, এইগুলো তোমাকে খেয়াল রাখতে হবে এবং সেই অনুযায়ী প্রিকশনস নিতে হবে এবং পরিষ্কার রাখতে হবে। সো এইগুলো হচ্ছে মেনটেনেন্স অ্যাসপেক্ট, যে জায়গাগুলো যে পয়েন্টগুলোকে তোমাকে নোট করতে হবে ডিজেল পাওয়ার প্ল্যান্টের মেনটেনেন্সের জন্য, সেগুলো এখানে মেনশন করা আছে। এরপরে হচ্ছে ট্রাবলস, কী কী ট্রাবল ফেস করতে হতে পারে
এবং সেই ট্রাবলগুলো তুমি কি করে শ্যুট করবে এবং কীভাবে তুমি প্রিকশনস নেবে। ইউনিট উইল নট স্টার্ট ডিউ টু ব্যাটারি, বুঝতেই পারছো ব্যাটারি যদি ঠিক মতন না থাকে, যেখানে ব্যাটারি মোটর দিয়ে স্টার্ট করা হচ্ছে সুতরাং ব্যাটারি চেক করতে হবে। ইউনিট উইল নট স্টার্ট ডিউ টু ফুয়েল, অর্থাৎ ফুয়েলই ঠিক নেই, কারণ ডিজেলই তো এখানে মেন। ডিজেল এবং এয়ার বার্ন করে তারপরে তোমাকে অবশ্যই তোমার পিস্টন এটসেট্রা তাদের মুভমেন্ট, ক্র্যাঙ্ক শ্যাফট মুভমেন্ট এটসেট্রা করাতে হয়। ফুয়েলই যদি তোমার যা মানে কোয়ালিটি থাকা উচিত, যে রকম কোয়ালিটির ফুয়েল তোমার প্রয়োজন, সেই কোয়ালিটির ফুয়েল যদি তোমার ঠিক মতন অ্যাভেলেবল না হয় তাহলেও অনেক সময় ইউনিট কিন্তু ফেল টু স্টার্ট, অর্থাৎ স্টার্ট করতে তোমার ফেল করে, স্টার্ট করে না। তারপরে হচ্ছে প্রেশার, অয়েল প্রেশার যদি অ্যাডিকুয়েট না হয় তাহলেও ফেল করে। টেম্পারেচার বেশি হয়ে গেলে, এটা তো ডেফিনেটলি, কারণ টেম্পারেচার যদি বেশি হয়ে যায় তাহলে ওভার হিটিংয়ের জন্য বিভিন্ন পার্টস তোমার নষ্ট হতে পারে, ড্যামেজ হতে পারে। সুতরাং তোমার কুলিং মেকানিজম ঠিক মতন কাজ করছে কি না সেইগুলো দিকে চেক করা, করে যদি টেম্পারেচার যদি দেখা যায় যে ওভারহিটেড হয়ে যাচ্ছে তাহলে তোমাকে শাটডাউন নিয়ে কুলিং মেকানিজমের দিকে নজর দিয়ে কুলিং মেকানিজমের যে কোনো জায়গায় যদি অসুবিধা থাকে তাহলে সেই অসুবিধাগুলো রিমুভ করে আবার তোমার পাওয়ার প্ল্যান্টকে রান করাতে হয় বা ইঞ্জিনকে স্টার্ট করাতে হয়। ফিল্টার্স লিডিং টু রিডিউস পারফরমেন্স, যে সমস্ত ফিল্টার এখানে ব্যবহার করা হয় সেগুলো ঠিক মতন যদি কাজ না করে তাহলেও তাদের পারফরমেন্স, অর্থাৎ ইঞ্জিনের পারফরমেন্স হ্যাম্পার্ড হয়। তারপরে বলা হচ্ছে উইল নট ক্যারি ফুল লোড, রেগুলার টেস্টিং আন্ডার ফুল লোড উইল আইডেন্টিফাই ইস্যুস দ্যাট কুড প্রিভেন্ট দ্য জেনারেটর ফ্রম টেকিং ইটস রেটেড লোড। অর্থাৎ প্রত্যেক দিন তুমি যদি ঠিক মতন টেস্ট করো তাহলে বুঝতে পারবে যে কী কারণে তোমার ফুল লোডও অ্যাচিভ করতে পারছে না, যেটা রেটেড লোড সেটা অ্যাচিভ করতে পারছে না। সেই অনুযায়ী তোমাকে প্রোটেকশান নিতে হবে এবং সেই জায়গায় তোমাকে নজর দিয়ে সেটাকে রিমুভ করতে হবে যে ডিফিকাল্টিসটা অ্যাপিয়ার করেছে। লাস্ট অফ অল, ফুয়েল কোয়ালিটি ক্যান অলসো বি ইস্যু ফর পুয়ার পারফরমেন্স। সো দিজ আর দ্য ট্রাবলস যেগুলো আমাদের এনকাউন্টার করা হয় প্র্যাকটিক্যালি, সেইগুলো সম্বন্ধে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করা হয়েছে এখানে। এরপরে লাস্ট যেটা স্লাইড, সেখানে পারফরমেন্স অ্যান্ড এফিসিয়েন্সি একদম প্রথমেই মেনশন করেছিলাম যে এখানকার ডিজেল পাওয়ার প্ল্যান্টের এফিসিয়েন্সি থার্মাল পাওয়ার প্ল্যান্ট থেকে বেশি হয়। সাধারণভাবে এখানে 35 থেকে 42% এফিসিয়েন্সি হয়, আমি মেনশন করেছি এখানে। এবং বাকি যেসব জায়গায় লসগুলো হয় তার জায়গাগুলো কিছুটা এখানে হাইলাইট করার চেষ্টা করা হয়েছে। দ্য ইঞ্জিন ইরিভার্সিবিলিটিস আর ডিউ টু মোস্টলি টু দ্য ইরিভার্সিবল কম্বাসন প্রসেস and account for 32% of the total energy input. Most of the remaining irreversibilities in the plant occur in the desulfurization, intercooler compressor and lubrication oil cooler units. আর একটা কথা খুব ইম্পর্টেন্ট যেটা লাস্ট প্যারাগ্রাফে, অর্থাৎ আমার এই প্রেজেন্টেশনের লাস্ট দুটো লাইনে বলা হয়েছে, সেটা হচ্ছে ডিজেল পাওয়ার প্ল্যান্ট সাধারণভাবে তার যে রেটেড লোড তাতে রান করাতে হয়। তুমি যদি পার্ট অফ দ্য রেটেড লোডে রান করাও তাহলে তার এফিসিয়েন্সি ফল করে যায়, এবং শুধু এফিসিয়েন্সি ফল করে যায় না, রিকোয়ারমেন্ট অফ ফুয়েল কনজামশন বেড়ে যায়। সুতরাং তুমি সবসময় চেষ্টা করা উচিত যে ডিজেল পাওয়ার স্টেশন বা ডিজেল পাওয়ার প্ল্যান্ট তার যেটা রেটেড লোড সেই রেটেড লোডে যাতে রান করে, যেন পার্ট লোডে রান না করে। পার্ট লোডে রান করলে তোমার এফিসিয়েন্সি কম্প্রোমাইজ করতে হবে, ফুয়েল কনজামশনের জায়গাও তোমার কম্প্রোমাইজ করতে হবে। সুতরাং এটা একটা খুব ভাইটাল পয়েন্ট, এটা নজর রাখতে হয়। সো তোমাদের ডিপ্লোমা সিলেবাসে যেটুকু আছে সেই অনুযায়ী এই প্রেজেন্টেশনটা সাজানো হয়েছে, সেই অনুযায়ী আমি যতটুকু তোমাদের দরকার সেটুকু বলবার চেষ্টা করেছি। আশা করি তোমরা এটা গো থ্রু করলে তোমরা নিজেরা এটাকে বুঝে নিতে পারবে। ওকে, থ্যাংক ইউ।